হয়তোবা আয়নার সামনে তাকালে মনে হতো আমার পায়ের সমস্যা, কিন্তু যখন আমি হাঁটতাম তখন আমার কখনোই মনে হতো না যে আমার কিছু সমস্যা আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। প্রথমেই আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছে। দর্শক, আজকে এমন একজন তরুণের গল্প আপনাদের শোনাবো, যার উঠে আসার গল্প অতটা সহজ নয়। অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে সে আজকে সফলতার জন্য লড়ছে এবং সফল হয়েছে। সে কিন্তু আমাদের মতো স্বাভাবিক এবং সুস্থ মানুষ না। আমরা প্রথমে একটু যেতে চাই, শৈশবে যাব, পড়াশোনা কোথায় ছিল এবং আসলে তখনকার জীবনের গল্পটা কেমন ছিল, সচ্ছলতা না অসচ্ছলতা, আমরা এই বিষয়ে একটু জানতে চাই। সচ্ছলতা বলতে আমার বাবা বিজিবিতে চাকরি করতেন, মোটামুটি একটা পরিবেশ থাকতো, আমার অতটা অভাব ছিল না, মোটামুটি আর কি। আর বেড়ে ওঠার যে প্রাথমিক পর্যায়ে নিজেকে সবসময় ওই যে প্রতিবন্ধকতা বা আমার পাটা সমস্যা, এটা কখনো কিছু মনে হতো না। যে আমাকে হয়তোবা আয়নার সামনে তাকালে মনে হতো আমার পায়ের সমস্যা, কিন্তু যখন আমি হাঁটতাম তখন আমার কখনোই মনে হতো না যে আমার কিছু সমস্যা আছে, স্বাভাবিক মনেই হতো, এখনো তাই স্বাভাবিক। স্কুল জীবনে আসলে আমরা দেখেছি সব বাচ্চাদের মতো আসলে তুমি তো এরকম দৌড়াতে পারতা না, সেক্ষেত্রে নিজেকে ছোট মনে করা, যদি তুমি বলেছো এই জায়গা থেকে নিজেকে জয় করে এ পর্যন্ত আসার কোনো গল্প বা এরকম স্মৃতি আছে যে তোমাকে কষ্ট দিয়েছিল, অথবা ওই কষ্ট থেকে তুমি আসলে আরো সিদ্ধান্ত নিয়েছিলে যে আমাকে এগিয়ে যেতে হবে? জি, অবশ্যই। সবাই খেলতো যখন, হয়তোবা আনঅফিসিয়াল খেলাগুলোতে নিত, কিন্তু অফিসিয়াল খেলা যখন তখন নিত না, কোনো না কোনো ভাবে ছাড়াই করতো। তো সেক্ষেত্রে একটু মন খারাপ হতো তো অবশ্যই। তো কিন্তু এটা উদ্যম ছিল যে সবসময় যে ভালো কিছু করবো, হয়তো এরা যে মাঠে খেলতেছে অদূর থেকে একদিন ভালো কিছু করবো অন্যভাবে, এটা মনে হতো সবসময়। এই যে একদম অজপাড়া গ্রামে, গোবিন্দগঞ্জ উপজেলার, এটা কোন তালিকরপুর গোবিন্দগঞ্জ থেকে প্রায় মথুরা, যেটা একদম একদম প্রত্যন্ত অঞ্চল, এখান থেকে মানে এই প্রত্যয়টা কোথা থেকে আসলো যে আমাকে ইউনিভার্সিটিতে পড়তে হবে, আমাকে উচ্চতর ডিগ্রি নিতে হবে, এবং এই শারীরিক অবস্থার মধ্যে দিয়েও এই উৎসাহটা কে জুগিয়েছে? আচ্ছা, উৎসাহটা অনেক শিক্ষক জুগিয়েছে। যে বিশ্ববিদ্যালয়ে গল্প করতো, এই স্বপ্নটা ক্লাস সম্ভবত নবম শ্রেণীতে দেখেছি। তারপরে এসএসসি পাশ করে যখন গভর্নমেন্ট কলেজে যাই, বা গভর্নমেন্ট কলেজে গোবিন্দগঞ্জ গাইবান্ধা গভর্নমেন্ট কলেজে, তখন গাইবান্ধা গভর্নমেন্ট কলেজে দেখতাম যে সব স্যারই ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তখন স্বপ্ন ছিল রাজশাহী ঢাকা বিশ্ববিদ্যালয় পড়বো। তো যাই হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হলো না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স হলো। হ্যাঁ, স্বপ্নে ছোট থেকে ছিল। আর মানুষকে দেখে অনুপ্রেরণা হতাম যে অমুক এটা করতেছে, এরকম আর কি চেষ্টা চালাতাম। তোমার জায়গা থেকে যদি তুমি ডিভাইডেড করে দাও, তাদের একজন যারা ভেঙে পড়েছে নিজের শারীরিক অক্ষমতার জন্য, আসলে এই জায়গায় থেকে কোনটাকে প্রিফার করলে তারাও এগিয়ে যাবে? তুমি যেটা আসলে মনে করতাম, যদি একবার ভাবতাম যে আমি এই সমস্যায় আছি, বা এরকম আমার পায়ের সমস্যা, বা এরকম বা যার যার যে সমস্যা, আমার কাছে যেটা মনে হয় সেই ভাবনাটা মনে নেওয়া যাবে না, তাকে ওই আয়নায় দেখা যাবে না। মানে আমরা তো নিজের চেহারাটাও আয়না, মানে মনের আয়নায় দেখতে পারি। তো সেইটা না দেখে আমরা আমাদের কাজটা করলে আমার মনে হয় যে আমি এই লক্ষ্য একটা, অবশ্যই একটা অ্যাম্বিশন দাঁড় করতে হবে। যে যেরকমই জায়গায় থাকুক, তাকে ওই গোলে লক্ষ্য হতে হবে। গোলটা লক্ষ্য করতে গেলে অনেক বাধা প্রতিবন্ধকতা তো জন্ম থেকেই আসে, পেছনে একটা টান ধরেই আছে। তো এটাকে কখনোই মনে করা যাবে না, আমাকে যেতেই হবে ওই জায়গায়। তো আমার ফার্স্ট টার্গেট থাকবে আমার ওই গোলটা, আর পাশাপাশি মেন্টালি ডেভেলপ করতে হবে। পাশাপাশি আর কোনো কিছুকে, আচ্ছা, আরেকটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের সরকার বারবারই অনেকভাবেই চেষ্টা করে, সামাজিকভাবে যেটা সামাজিক নিরাপত্তা আইনের এতে বৃত্তি দিচ্ছে। তো আমার কাছে একটা জিনিস মনে হবে যে, যেটা আমার চাওয়া আর কি মন থেকে, যে গভর্নমেন্ট এই ডিসএবিলিটি এগুলোকে রিকগনাইজেশন করবে, শ্রেণীবিভাগ করবে, যে কর্মসংস্থানগুলো গভর্নমেন্ট সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বা নিজের বিশেষায়িত কোনো মন্ত্রণালয়ের অধীনে বা সেক্টরের অধীনে এই জিনিসগুলোকে মানে গভর্নমেন্ট আরো বেশি আপডেট করবে, আপডেট করবে। কোন শ্রেণীকে, যে হুইল নিয়ে চেয়ার নিয়ে, তাকে হুইল চেয়ারের মতো একটা কর্ম, যে একটু হাঁটতে পারে তাকে হাঁটার মতো কর্ম, বা এইভাবে শ্রেণীভেদে কর্মক্ষেত্র তৈরি করে দিত। তবে আমরা প্রাইমারি স্কুল শেষ করেছি, হাই স্কুল লাইফে আমরা চলে যেতে চাই। তোমার হাই স্কুলটা কোথায় ছিল? আসলে আমার হাই স্কুল, বাবা ওই বিজিবি চাকরি করার সূত্রে প্রায় 5টা হাই স্কুলে পড়া হয়েছে। প্রথমে পড়ি সন্দেইল হাই স্কুলে,
তারপরে ছয়ঘরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, আবার সন্দেইল হাই স্কুলে, আবার বাবা ইয়েতে যাই, আপনার হচ্ছে ওটাকে বলে কুড়িগ্রাম নীলারাম উচ্চ বিদ্যালয়, মানে দেশের বিভিন্ন জায়গা থেকে তারপরে পড়েছো। তালতলা উচ্চ আচ্ছা, এই যে বিদ্যালয়। মানে স্থান ভেদে যে তোমার যেতে হয়েছে তোমার বাবার চাকরির কারণে, কোথাও কোনো আসলে বন্ধু বান্ধব দ্বারা বা স্কুলের টিচার দ্বারা বা ওই এলাকায় যারা তুমি যাদের সাথে মিশছো তাদের দ্বারা নিজেকে কোনো সময় আসলে ছোট মনে হয়েছে কিনা, বা কোনো সময় কোনো আঘাত পাইছো কিনা? যখন একটা ছেলেকে আপনি সামাজিক মানে একটা দেখবেন প্রথম ফার্স্ট, তাকে মনে হবে যে পায়ের সমস্যা বা চোখের সমস্যা, তাকে আপনাকে প্রতিবন্ধী হিসেবেই স্বীকৃতি হবে। কিন্তু আপনি মনে করতেন বা আমাকে মনে করতো, কিন্তু আমি কেন যেন আমার একটা সহজসুলভ ভাব ছিল যে তার মন জয় করতাম, ওদের ভেতরে যাইতাম, ভেতরে যাওয়ার কারণে ওরা কখনো আর পরে মনে করতো না। প্রথমে অনেকেই বলতো এই ওকে সাথে নিস না, বা হ্যান তেন, হাঁটতে পারবে না আমাদের সাথে। তো আমি চেষ্টা করতাম ওদের সাথে সঙ্গ দিতে বা কোনোভাবে ম্যানেজ করে আমি চলার চেষ্টা করতাম। তুমি ফার্স্টলি বলেছো আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, তো রাজশাহী ইউনিভার্সিটির বিশাল একটা জায়গা তুমি পড়েছো। তো সেই ক্ষেত্রে আসলে তোমার কি ধরনের আসলে বন্ধু বান্ধব হয়েছে, বা তোমার পার্সেন্টেজ আমরা যদি বলি, যেহেতু তোমার শারীরিকভাবে তুমি ডিসএবিলিটি, সেক্ষেত্রে তাদের সাথে কীরকম সখ্যতা তৈরি হয়েছিল, বা এরকম কোনো স্মৃতিচারণমূলক ঘটনা যদি তোমার মনে পড়ে? যদি অবশ্যই আছে। তো আমার বন্ধুরা আমাকে প্রথম যখন আমার 2010-11 সেশনে ভর্তি হলাম, তো ওই 10-11 সেশনের বন্ধুরা একটু আমাকে, ওরা ফার্স্ট অনেকেই আগে ওই ইউনিভার্সিটিতে যারা সেকেন্ড টাইম ইউনিভার্সিটি থাকে, অ্যাডমিশন সুযোগ থাকে, আগে 80% সেকেন্ড টাইম হতো। তার মানে কি আমার সিনিয়ররা ভর্তি হয়েছে, 20% হচ্ছে আপনার রেগুলার স্টুডেন্ট। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ওই ব্যাচের সাথে ভালো কোঅপারেশন হলো না, এবং আমাকে ওরা সময় দিল না। সেক্ষেত্রে আবার ওই রকম করে এই দৃষ্টিভঙ্গি এইটার দিক থেকে পিছিয়ে গেলাম, বন্ধুত্ব ভালো জমলো না, ইয়ারটাই ড্রপ হলো, মানে ইয়ারটা গ্যাপ হয়ে গেল, মানে ইয়ারই ড্রপ হয়ে গেল। হ্যাঁ, ইয়ার ড্রপ হলো, মানে ইয়ার গ্যাপ হলো, ড্রপ না তো গ্যাপ হলো, যে আমি ওইবার ওদের সাথে রানিং করলাম না। রানিং না করলে আমি এখানে থাকবো না, ওই সহজ ওরা ওইভাবে নিতে পারলো না আমাকে। তো আমি যখন আসলে একটু ভেঙে পড়লাম, ভেঙে পড়ার কারণে আবার মনে হলো যে সেকেন্ড টাইম, তখন ঢাকা ইউনিভার্সিটি সেকেন্ড টাইম ছিল, তো আবার চেষ্টা করলাম। তো সেবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পেলাম, সামহাও ভাইবাটা মিস করছিলাম, তার কারণে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আপনার ভাইবাটা আমি দিতে, তথ্যগত কারণে, তখন তো ইন্টারনেটের যুগ ছিল না এরকম, চিঠি দিত, বা আমি ওইটা পাইনি, না পাওয়ার কারণে আমি ভর্তিটা হতে পারি না। তো হয়তো বা অর্থনীতি অথবা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট পেতাম, কিন্তু আপনার ওখানে যখন আবার সেকেন্ড টাইম রিঅ্যাডমিশন হওয়া যায়, তো রিঅ্যাডমিশন হওয়ার পরে এইবার বেশিরভাগ ওই যে বললাম যেটা, এবার আমাদের যারা 10-এর এইচএসসি পাস করছে তারা বেশি 80% ভর্তি হলো, এদের সাথে মনের কত একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। তো তার মধ্যে আরাফাত কালাম অনেক সহজভাবে আমাকে নিল। তো আরাফাত রাজশাহী ইউনিভার্সিটি, আরাফাত এখন বিসিএস ক্যাডার ও গভর্নমেন্ট কলেজের টিচার, কালাম চায়না কোম্পানিতে জব করে, প্রায় 1.5 লক্ষ টাকা উপর স্যালারি। তো এরা দুইজন আমাকে খুব ভালোভাবে সবসময় সাথে রাখলো, এবং লিতু অন্য ডিপার্টমেন্টে হলো, যে আমাদের গায়ক, ও আমাকে সবসময় সাথে। এরা কি তোমার এলাকার ছেলে না বাইরে? না, কালাম আর হচ্ছে আবদুল্লাহ হচ্ছে গোবিন্দগঞ্জের, আর আরাফাত হচ্ছে বগুড়া শেরপুরের। আরও কিছু বন্ধু ছিল, ওরা সবাই আমাকে মানে কাছে নিয়ে নিল। তো ওদের সাথে বন্ধুত্ব হলো। মজার ব্যাপার, যখন 4th ইয়ারের পরই ইয়ার ফুটবল টুর্নামেন্ট হয়, তো আমরা ফাইনালে চলে গেছি। তা আমাদের পছন্দের একটা টিমকে আমরা ফাইনালে নিয়ে যাব, আমাদের ইমিডিয়েট জুনিয়রদেরকে। তো সেই ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে ওরা সবাইকে, তোফাইল তো হলো সবসময় ফুটবলের সঙ্গে আছে, ক্রিকেটের সঙ্গে আছে, ওকে একটা ম্যাচ খেলাই আমরা, যে অফিসিয়াল একটা ম্যাচ আমরা খেলাবো। তো সেই ক্ষেত্রে ওরা বললো যে ঠিক আছে, তাহলে তোফাইল নামবে। আমি নামছি, রীতিমতো প্রায় 10 মিনিট খেলছি। তো খেলার পরে ওই যে টিমকে আমরা নিয়ে গেলাম, তো ওরা যদি আমাদের 5 গোলে না হারাতো, তাহলে 4 গোলে যদি ওরা হারাতো, তাহলে আমাদের সিনিয়রেরা ফাইনালে যায়। তো সিনিয়রদের যে কোচ ছিল জাহাঙ্গীর স্যার, তো উনি খুব রাগ অভিমানে আমাদের ক্লাসে পরের দিন বললো যে ওই ছেলেকে কেন নামাবা, তোমার খেলাটাকে অপমান করলাম, তোফাইলকে কেন নামাবা, তোমার খেলাটা তুচ্ছ থাকছিল। তো তখন এক গোবিন্দগঞ্জের বন্ধু সাদ্দাম তো বলে উঠলো যে স্যার, আমাদের টিমে আমরা কাকে খেলাবো এটা আমাদের বিষয়, তো আপনি বলার কে। তো এই করার কারণে 6 মাস স্যার ক্লাস ওয়ার্কআউট করে। আমার বন্ধুরা এটা মেনেও নিছিল আমার জন্য।
এই যে এটা সব থেকে মনে করেন যে বড় পাওয়া ছিল। বন্ধুরা আমাকে খুব ভালোবাসতো। 6 মাস মেনেও নিয়েছে, 6 মাস পরে যা বলছে স্যার 6 মাস হয়ে গেছে আমাদের ক্লাসে, আমাদের অ্যাটেন্ডেন্স কারোই ওখানে আমরা 20% হয়নি, সবাই ওইবার অ্যাটেন্ডেন্স। স্টুডেন্ট তুহিন থেকে একজন বলা যেতে পারে স্টুডেন্ট গড়ার আসলে এখন কারিগর তুহিনের সাথে কথা বলবো। তুহিন, এই বিষয়টা একটু জানতে চাই। আসলে এখন তোমার যে আরেকটা জগৎ তৈরি হয়ে গেছে, তুমি মানুষ করছো এখন, নিজেকে জয় করে আসলে এখন মানুষ করছো। এই জায়গা থেকে আসলে তোমার এই সিদ্ধান্তে কেন আসা, বা এখানে তোমার সফলতা কতটুকু, বা এখান থেকে আসলে যারা আসছে তারা কতটা সফল হচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে। আবার আমার বিশ্ব আসলে সবাই ক্যাডার হতে চেয়েছিল, সব ব্যাংকার, কেন যেন আমার ক্যাডার আর ব্যাংকার হতে মন চায়নি। আমার বন্ধুরা সবাই, অনেকে বিশেষ ক্যাডার আছে, আপনার পানি উন্নয়ন বোর্ডে এক্সচেঞ্জ আছে, আপনার ব্যাংকার আছে, তো বিভিন্ন সেক্টরে আছে, সবাই ফার্স্ট ক্লাস এবং 10ম গ্রেডের জব করে পুরো সার্কেলে। তো বিষয়টা হচ্ছে আমার বিজনেস করার আগে থেকে একটা উদ্যোক্তা হওয়ার ইচ্ছা ছিল, যে কিছু নিজে কিছু করব। তো সেই জায়গার থেকে বাবা মা আর বারে বারে গভর্নমেন্ট চাকরিতে, যে গভর্নমেন্ট চাকরিতে যেহেতু পায়ের সমস্যা, একটা লাইফ সিকিউরিটি থাকবে, তার রিস্ক থাকবে না। তো এই জায়গাটা থেকে তারা বারে ঠেলতো, আমি বারে ওখান থেকে পিছিয়ে আসতাম। তো কোনোভাবে গ্রাজুয়েশনটা কমপ্লিট করে ঢাকায় যাই। তো ঢাকায় যেয়ে তো পড়াশোনার চেষ্টা করি। তো 1 বছর ভালো পড়ি, তো 2-1টা পরীক্ষা তো টিকিও তখন। তারপরে বাবা মা একটু অসুস্থ হলো, গোবিন্দগঞ্জ চলে আসলাম, থাকা হচ্ছে না ঢাকায়। তো গোবিন্দগঞ্জ এসে কোচিং শুরু করলাম। আমাদের খাইরুল ভাই তো আহ্বান করলো যে আসলে তো ফালে, তার একটা সুযোগ পেলাম, যেহেতু একটা বড় ভাই সাপোর্ট দিচ্ছে, তাহলে বিজনেসটা রান করি। হ্যাঁ, তো করোনা আক্রমণ করলো, বিজনেসটা করতে পারলাম না। তো আবার জবের চাকরি চেষ্টা আছে যে ব্যবসা করবেই। তো এর মধ্যে আবার জবের একটা পরীক্ষা দেই, ইনভেস্টমেন্টের বিষয় থাকে, সেক্ষেত্রে আসলে এই সাপোর্টটা তোমার কোথা থেকে এসেছিল, বা এই জায়গায় ওই টাকাটার কথা কখনোই মনে হতো না যে পাবোই। যেতাম, বাবা মাকে বলতাম, হয়তো বা বায়না ধরতাম, হয়তো বা কোনো না কোনোভাবে বন্ধু বান্ধব, কিছু বন্ধু বান্ধব তারাও সহযোগিতা করতো। হান্নান, আবুল কালাম ডিপার্টমেন্টের বন্ধু, রাশেদ, লিতু, আবদুল্লাহ লিতু, এরা মোটামুটি আমাকে সবসময় আর্থিকভাবে মানসিকভাবে সমর্থন দেয়। বাবা মাও দিত সমান তালে, যখন যেখানে যা কম পড়তো বা দরকার হতো তারা তখন দিত। আচ্ছা, সেই ক্ষেত্রে আমার টাকা পয়সাগত কখনো আমি সেই সমস্যায় ভুগিনি। টেনশন হতো টাকাটা কীভাবে হবে, পেয়ে যেতাম। হ্যাঁ, কিন্তু চেষ্টাটা থাকতো। আর তারপরে আপনার আবার প্রাইমারিতে ভাইবা দেই, আপনারা হয়তো জানতেন, ভাইবাটা হলো না। তো ওরা কোঠায় চাকরিটা দিল, কোঠায় ফিল আপ করছিলাম, কিন্তু গাইবান্ধা জেলা কোঠাটা ওরা ফিল আপ নেয়নি আর কি, যে গভর্নমেন্টের কাছে। তো যার পরে আবার ফিরে আসলাম। তো আপনার এই একা এবার কোচিংটা দিলাম। এবার এইচএসসি প্রোগ্রাম আর জব ব্যাস, যেটা বলেন যে প্রাইমারি আর নিবন্ধন, যেহেতু আমাদের মফস্বল এলাকা, গোবিন্দগঞ্জ, আমাদের বিসিএস ব্যাচ শুরু করা যায় না এখানে। তো এই জন্য আমি এখানে প্রাইমারি নিবন্ধনের ব্যাচ শুরু করি। তো প্রথমবার প্রাইমারি আমরা জানি অনেকেই 23-এর যে সার্কুলারটা ছিল একটু করাপশন হয়েছিল, যার কারণে মেধাবী ছেলেরা কম ভাইবে দিয়েছেন, তাও আমার এখন থেকে 2 জন দেয়। তো তারা কিন্তু নিবন্ধনে এবারকার প্রায় আপনার 50-এর অধিক হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা পাশ করে, হ্যাঁ 30-এর অধিক হচ্ছে আপনার রিটেন লিখিত পাশ করে। ভাইবা চূড়ান্ত, মানে ভাইবাই পাশ করে তারা হচ্ছে 12 জন, চূড়ান্ত সুপারিশ হয় হচ্ছে 10 জনের। তারা এখন 10 জন বিভিন্ন স্কুলে কলেজে প্রভাষক 5 জন, আর 5 জন হচ্ছে আপনার মাধ্যমিক হাই স্কুলের সহকারী শিক্ষক বিভিন্ন পদবিতে তারা যোগদান করেছে। এইবারকার আমরা জানি 18তম নিবন্ধনে সবাই এই যে আজকে অনেকে জয়েন করেছে। তো এটা তৃপ্তির বিষয় যে এখন তুহিন মানুষের কর্মসংস্থানের চূড়ান্ত ফয়সালা করছে আর কি, নাকি তার মাধ্যমে আল্লাহ করাচ্ছে। আবার আপনার এইচএসসিতে যারা পাস করছে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে এখান থেকে তারা তাদের কনসালটেন্সি করা, তাদের কোথায় ভর্তি হবে, কত পয়েন্ট, কি খবর, মানে কোথায় থাকলে ভালো হয়, তাদের ম্যাথস ঠিক করে দেওয়া। মোটামুটি ওদের কনসালটেন্সিটা আমি করি, যে তোমাদের এখানে ভর্তি হওয়া। মাঝে মাঝে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদেরকে রানিং উৎসাহ দেওয়ার জন্য নিয়ে আসি। তো চেষ্টা চালাচ্ছি ছেলেরা যেন ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ে ভালো কিছু করে, এবং যারা গোবিন্দগঞ্জ থেকে পড়াশোনা করতেছে তাদের জন্য অন্তত এখানে চাকরি পায়, এখান থেকে বসেও চাকরি পায়। এখানে যে আসলে খুব সহজ মানে নিজেকে প্রতিষ্ঠিত করে এটাও কিন্তু না, কারণ এই কোচিং অনেকেই তো খুলেছিল, তোমার এখানে মানুষ পড়বে কি পড়বে না এটা একটা চ্যালেঞ্জ ছিল।
মানে সব চ্যালেঞ্জকে আসলে ওভারকাম করে আজকে তুমি এই যে যে সফলতার গল্প শোনালা, তাতে আসলে তোমার মনে হয় কি তুমি সফল হয়েছো বা সফলের দ্বারপ্রান্তে আছো? সফলে এখনো বা তুমি পুরোপুরি কি- সফল হয়নি। আচ্ছা। আমার কাছে সফলতা তো মৃত্যু পর্যন্তই কখনো শেষ হয় না, আমার ব্যাখ্যা। কিন্তু এই পর্যন্ত আমি মোটামুটি মনে হচ্ছে যে যতটুকু আমি পরিশ্রম করেছি তার মোটামুটি একটা 80% 70% আমি কাছাকাছি গেছি যে পরিশ্রম অনুযায়ী। তো এইবার আপনার যারা গোবিন্দগঞ্জ থেকে যে কোনো শিক্ষার্থীর জবের প্রিপারেশন না কঠিন এবং পড়ানোও কঠিন, কারণ মফস্বল এলাকায় একটা বাইরে থেকে, ঢাকা থেকে, রাজশাহী থেকে শিক্ষক নিয়ে এসে পড়ানো কঠিন, Exactly. ছাত্রও কম পাওয়া যায়। এখানে অনেক চ্যালেঞ্জিং, কারণ এখানে কোনো বড় ধরনের মানে পুরোটা একটা প্রসেসটা এখন তোমার কাছে একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। এখানে নিজের কোয়ালিটি অ্যাপ্লাই করেই মানুষের ব্রিফ জি, জি, করাতে জি। হচ্ছে, তারপর একেবারে প্রত্যন্ত অঞ্চলে যায়, বাজারে যায়, Exactly, মার্কেটিং exactly. করে ছাত্রদেরকে নিয়ে আসতে হচ্ছে যে আমার একটা কোচিং আছে, আপনারা আসেন, বিশ্বাস করতে পারেন। তো প্রথমে বিশ্বাস করে না, আসে ক্লাস করার পরে আবার বিশ্বাস পায়। বিষয়টা এরকম। দর্শক, আমরা চেষ্টা করে আসলে তুহিনের একটা জীবনের সামারি তুলে ধরার চেষ্টা করেছি। আসলে এই জন্যই চেষ্টা করেছি, তুহিনের মতো আসলে অনেক ছেলেরা কিন্তু আমাদের সমাজে আছে, অনেকে ভেঙে পড়েছে, অনেকেই সংগ্রাম করছে। তবে আসলে তুহিনের জীবনের পুরো গল্পটাই কিন্তু অবশ্যই অনেকের জন্য শিক্ষণীয় হতে পারে। এরকম আপনাদের কোনো যদি গল্প থাকে, আপনাদের যে কোনো আসলে জীবনের যে উঠে আসার কোনো আপনার আপনার যদি উঠে আসার কোনো যদি আসলে সুন্দর গল্প আপনার কাছে মনে হয় যে এই গল্প প্রেজেন্ট করলে আমাদের সমাজ, আমাদের দেশের অনেক যুবকের বা অনেক যুবতীর তারা এগিয়ে যেতে পারবে, তাহলে আমাদের আসলে এই পেজের কমেন্টস বক্সে আপনারা নক করবেন, মেসেজ দেবেন অথবা আপনাদের নাম্বার দেবেন, আমরা সেখানে যোগাযোগ করব। অবশ্যই আপনার কথাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।